তারাও জানতে চাচ্ছে কি হবে, কি হচ্ছে। আবার আমরা শাহবাগে দেখেছি এক ধরনের আন্দোলন করতে ছাত্র সংগঠন তারা নামে জুলাই যোদ্ধা হিসেবে তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল। জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, জনগণ ধিক্কার জানিয়েছে। পরের দিনই আমরা দেখেছি জুলাই যোদ্ধা নামে আরেকটি সংগঠন এসে তাদের উপর আক্রমণ করেছে। তার পরক্ষণেই আমরা দেখেছি পুলিশ এসে দুই পক্ষের উপরেই আক্রমণ করেছে। এখন ওখানে অনেকজনকে, কেউ বলছে ওরা ভুয়া, কেউ বলছে আমরা ভুয়া, কেউ বলছে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা, কেউ বলছে আমরাও প্রকৃত মুক্তিযোদ্ধা। অর্থাৎ প্রকৃত এবং অপ্রকৃত মুক্তিযোদ্ধার মধ্যে এক ধরনের উত্তেজনা, ঝামেলা, মারামারি আমরা শাহবাগে দেখেছি, বিশৃঙ্খল পরিস্থিতি। এবং কথায় কথায় যে কোনো মুহূর্তে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার জন্য সাধারণ জনগণ কিন্তু তাদের ক্ষুব্ধ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেটি দেশবাসী দেখেছে। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, ৩, ৫ এবং ৮ই আগস্ট কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। আপনারা যারা যুক্ত হয়েছেন এরই মধ্যে আমাদের সাথে, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং ফলো দেবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানালে আমরা আজকের অতিথির সাথে সেটা নিয়ে কথা বলবো। জি, আপনি কেমন আছেন? জি, আসলে দেশের মানুষ তো ভালো নেই, আমিও দেশের থেকে বিচ্ছিন্ন না, সেই অর্থে তো ভালো নেই। তারপরও যে অবস্থায় আছি এটা মনে করি আল্লাহ বাঁচিয়ে রাখছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই। জি, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আপনি জানেন যে ৩, ৫ এবং ৮ তারিখ তিনটা বিশেষ দিন। এই দিনগুলো উপলক্ষে সরকারও একটা বিশেষ ব্যবস্থা নিয়েছে। পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছে যে একটা বিশেষ অভিযান পরিচালনা করার জন্য। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন, অনেককে গ্রেফতার করা হচ্ছে। আবার কথিত একটা ষড়যন্ত্রের কথাও তারা বলছেন যে একটা গোপন বৈঠক হয়েছে ঢাকা শহরে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে, গোয়েন্দাদের সামনেই হয়েছে, সেনাবাহিনীর একজন মেজরকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ এই ৩টা দিন নিয়ে কিন্তু দেশের পরিস্থিতি ভালো যাচ্ছে না। আপনার মূল্যায়ন একটু জানতে চাই। জি, দেখুন, আমরা এখন শোকের মাসে আছি, আমরা মানসিকভাবে শোক বিহ্বল। আমরা বলতে মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা বিশ্বাস করে, সে আওয়ামী লীগ, ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, যে যে দল করুক না কেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে যারা বিশ্বাস করে তারা সবাই শোক বিহ্বল। কারণ আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি, যার জন্য সেই মানুষটাকে এইরকম একটি মাসে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং এইরকম একটি মাসে 21শে আগস্ট 2004 সালে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, 23 জনকে হত্যা করা হয়েছিল। এইরকম একটি মাসে আর একটি দিনে সারা বাংলাদেশে সিরিজ বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং নিক্ষেপকারীরা বলছিল যে আমরা কাগজি আইন মানি না, তারা তাদের মতো করে আইন করতে চায়। কাজে এই মাসটা আমাদের জন্য খুব সুখের মাস না, খুবই বেদনার মাস। এবং 2024 সালের এই মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করে, এবং উচ্ছেদের পূর্বে শব্দটা ব্যবহার করতে হবে মেটিকুলাস ডিজাইন করে, এটাকে আমি যদি বাংলায় এর ভাবার্থ বলি, সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে উচ্ছেদ করে বাংলাদেশে জঙ্গি স্টাইলে হামলার ভিতর থেকে নতুন করে ক্ষমতা দখল করেছিলেন এই যে ইউনূস সাহেব এবং তার পারিষদবর্গ। এই তারা দখল করার পরে তাদের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। এই 1 বছরে তারা বাংলাদেশটাকে মোটামুটি নাম বাংলাদেশ থাকলেও প্রায় পাকিস্তান এর কর্মকাণ্ডের স্টাইলের দিকে নিয়ে গেছে। তাদের কৃতকর্ম, যেমন আমাদের পরাজিত সেই হায়নাদের দেশ পাকিস্তান, এখন তারা অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতেছে, তাদের জেনারেলরা আসতেছে, তাদের সঙ্গে দহরম মহরম। আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছিল তাদের সঙ্গে এখন সুসম্পর্ক। অনেক আশ্বাস শুনিয়েছিল এরা, এখন সেই আশ্বাসের কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। মানুষ, বাংলাদেশের সংবিধানের 15 আর্টিকেল বলা হয়েছে মানুষের মৌলিক কিছু চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আজকে সেগুলো সব ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নারীর অধিকার নাই, রাস্তায় বের হতে পারছে না, নারী কর্মস্থল থেকে বেকার হয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ বেকার হয়ে যাচ্ছেন, দেশের উন্নয়ন স্থিমিত হয়ে গেছে, ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যয় করা হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, আমাদের ব্যাংকের রিজার্ভ শূন্য কোঠা চলে আসছে। সবকিছু মিলে বাংলাদেশ এখন একটা শরণাতীতকালের অস্থির,
অস্থিতিশীল পরিস্থিতিতে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশের ভিতরে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না, বিচার বিভাগ এখন আজ্ঞাবহ, প্রশাসনে কারু কথা কেউ শুনছে না, মবের রাজত্ব কায়েম হয়েছে। এটা কি বলে, আগে বলতো মগের মুল্লুক, এখন এটা মবের মুল্লুক। মবটা অনেকে বোঝেন না, এই জন্য বাংলায় বলি, উচ্ছৃঙ্খল লোকদের প্রভাবে যেখানে যার যা ইচ্ছা সেইভাবে বাংলাদেশটা চলছে। আর এই কাজটা করার জন্য যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের নির্মম শিকার যারা হয়েছিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা পুলিশ এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মচারীরা, বিভিন্ন সাধারণ মানুষ, তাদেরকে হত্যাকারীদের বিচার করা যাবে না এ জাতীয় একটা নোটিশ দিয়েছিলেন এই ইউনূস সরকার। এই ইউনূস সরকারের ওই নোটিশটার প্রেক্ষিতে তাদের বিচার করা যাবে না এটা বলছেন। আবার ওনারা যারা এই কাজটি করেছেন তাদেরকে মহাতি মহান হিসাবে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি একটা ফেসবুক থেকে প্রাপ্ত একটা ডকুমেন্টে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কিছু অঙ্গীকারনামা দিয়েছে। সেই অঙ্গীকারনামাটা হলো 7টা অঙ্গীকারনামা। এর ভিতরে একটা অঙ্গীকারনামা হচ্ছে তাদের ঘোষণা করতে হবে জুলাইয়ের ছাত্র আন্দোলনের ওই সফলতাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা। তা পৃথিবীর কারো দ্বিতীয় স্বাধীনতা আছে বলে আমি শুনিনি। দ্বিতীয়টা হচ্ছে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যে দল করেছে সেই দলটাকে স্বীকৃতি দিতে হবে যে এদের নেতৃত্বে দ্বিতীয় স্বাধীনতা আসলে এনসিপি, যেটাকে ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, আবার যা আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, আবার একজনকে শুনলাম ন্যাশনাল না এটা নগদ চাঁদা পার্টি, এরকম ভাবে নাম। থার্ড হচ্ছে তারা বলছেন যে তারা যত কাজ করেছেন আইন সিদ্ধ বা আইন বহির্ভূত মানে বেআইনি আইনি যত কাজ করছেন এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। ওই যে বঙ্গবন্ধুর খুনের পরে যে ইন্ডেমনিটি ওই রকম যে কোনো কোশ্চেন করা যাবে না, এটাকে মাফ করে দিতে হবে রাষ্ট্রের স্বীকৃতি। নেক্সট বলছে 1971 সালের মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা ওনাদেরকেও সেই মর্যাদা দিতে হবে। 71-এর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ওনাদেরকে দিতে হবে। নেক্সট বলছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারকে বীর শ্রেষ্ঠ খেতাব দিতে হবে। এখন মুক্তিযুদ্ধের সময় ইসমাইল ভাই যারা যুদ্ধ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন, মারা গেছেন এবং যুদ্ধরত অবস্থায় তাদেরকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়ার কথা ছিল এবং সেটা দেওয়া হয়েছে। এখন ওরা যে কয়জন বেঁচে আছে এই বেঁচে থাকাদের দিতে হবে, আর ওরা তো কোনো যুদ্ধ করে নাই। আর ওদের এই আন্দোলনকে আমি যুক্তির খাতিরে ধরি, এই আন্দোলনে যারা মারা গেছে ওরা যদি প্রস্তাব করতে যে তাদের বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে, তা না, ওরা বলছেন যে যারা আমরা বেঁচে আছি এই কয়জন বীর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে বেঁচে থাকা অবস্থা তাদের শ্রেষ্ঠ বলতে হবে। নেক্সট বলা হয়েছে আন্দোলনে নিহতদের পরিবার, অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ বীর বিক্রমের পরিবার সকলকে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে, আর আহত নিহতদের পরিবারদের সুযোগ সুবিধা দিতে হবে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য 30টি আসন রিজার্ভ করে রাখতে হবে। তোরা আন্দোলন শুরু করছিল যে কোনো রিজার্ভেশন থাকবে না, কোটা পদ্ধতি থাকবে না। এখন ওরা বলতেছে যে চাকরিতে কোটা থাকবে, আমাদের মুক্তিযোদ্ধা বানাইতে হবে, সংসদে কোটা থাকবে। তবে সংসদেরটা এক শ্রেণীর যুক্তিযুক্ত, কেননা এরা তো ইলেকশন করলে কেউ ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবে না। কাজে যদি কোটা করে 30টা এমপি সিট রিজার্ভ করাইতে পারে তাহলে মোটামুটি একটা গতি হতে পারে। এই বাচ্চা ছেলেদের, এই পাকনা পোলাপানদের এইরকম হতে পারে। এইটা হলো এদের দাবি। এখন আমি একটা কথা বলি এই দাবিটা, হ্যাঁ, এই দাবিটা যদি সত্য হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। এই অঙ্গীকারনামা যদি সত্য হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। আবার কেউ কেউ বলছেন যে এইটা তারা প্রত্যাখ্যান করেছে, যে এটা আমরা করিনি, আমরা দেইনি, এই কথাও আছে। তবে দেশের মানুষ ভাবছে যে এই ধরনের দাবি উত্থাপন করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71কে চিরতরে মুছে দেয়া এবং 24-এর আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলা, এটা দেশবাসীর জন্য খুবই দুঃখের এবং একটা বিরল ঘটনা। যাই হোক, আপনি সেটি উপস্থাপন করেছেন। এটা কতটুকু সত্যতা আছে আমরা সেটি এখনো জানি না, তবে এটি বেশ সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হচ্ছে এই ধরনের একটা মন্তব্য তাদের। এখন হচ্ছে যে 3 তারিখ এবং 5 তারিখ, 8 তারিখ, 3 তারিখে তারা কি সনদ, তাদের সেটি জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করবে এবং শহীদ মিনার থেকে সেই ঘোষণা আসবে। আর এর আগে আমি শাহবাগ প্রসঙ্গে একটু টাচ করে যেতে চাই। শাহবাগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে, গোলাগুলি বলতে মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, পুলিশ এসে লাঠিপিটা করেছে। ওখানে এক দল আরেক দলকে স্বীকার করে না, এরা বলে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা, ওরা বলে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা।
একদল অপ্রকৃত, আরেক দল প্রকৃত। এই বিষয়টি আপনি একটু, আর অনেকেই আবার এনসিপি থেকে এখন পদত্যাগ করছেন, পদত্যাগের ঘোষণা দিচ্ছেন যে এনসিপির ভিতরে আমাদের নিরাপত্তা নাই। এনসিপির ভবিষ্যৎ সম্পর্কে আপনি একটু যদি বলেন আপনার অনুমান। না, আমি শুরুতে একটু বলি, এই যে অঙ্গীকার নামাটার কথা বললাম, আমিও বিশ্বাস করি আমাদের এই কোমলমতি বাচ্চারা 24 সালে একবার বিভ্রান্ত হয়েছে, কারণ জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব, তিনি তাহের সাহেব বলছেন যে আমরাই এই ছেলেদেরকে গ্রোন আপ করছি, আমরাই শিবিরকে দিয়ে পাঠাইছিলাম, এই নাহিদ আমাদেরই প্রোডাক্ট। এটা আবার ডাক্তার শান্তন ওই যে বিএনপির তার কাছে জেলখানার ভিতরে বসে বলছেন, এবং মিডিয়ায় ইন্টারভিউ দিয়ে সৈয়দ আবু তাহের বলছেন যে আমাদের নাম ব্যবহার করলে অনেকে রিজার্ভেশন থাকতো, তারা আসতো না, এই জন্য আমাদের নামটা রাখিনি, এ সবই আমাদের। তারপর আমি মনে করি এই ডকুমেন্টটা কোনোভাবেই আমাদের এই বাচ্চা ছেলেরা তৈরি করছে, এটা আমি মনে করি না। যদি তাদের ভিতর থেকে কেউ করে থাকে, এটা অর্বাচীনের কাজ করেছে, ঠিক হয় নাই। এখন 3 তারিখে তারা কি করবেন দেখুন, অনেকে অনেক কিছু করতে পারেন। যেমন খন্দকার মোস্তাক 1975 সনের 26শে সেপ্টেম্বর একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন, তখন জিয়াউর রহমানই ছিলেন মূল ব্যক্তি, মোস্তাক খাতাপত্রে ছিলেন। সেইটাকে সংসদের 207 জন এমপি মিলে ভোট দিয়ে পাশ করছিল, তাহলে নিরঙ্কুশ ভাবে পাশ হলো। সেই পাশ কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে টেকে নাই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই, তিনি দখল করে যত আইন করেন, সংসদের 300 জনে মিলে যদি বিল করেন, এটা অবৈধ। এবং যিনি এই কাজ করছেন অর্থাৎ জিয়াউর রহমান, মোস্তাক এবং সায়েম, তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী, ফৌজদারি অপরাধকারী, চর দখলকারী, সেডিশ বলছেন তাদেরকে। কাজেই এই যে 3 তারিখে কি হবে, আচ্ছা 3 তারিখে ধরুন তারা একটা ডিক্লারেশন দেবে, এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদের কে দিয়েছে? সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয়। 70 সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল, প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা, তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিং এর মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল, যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে। তো এদেরকে ভোট দিয়েছে কে? এই বাচ্চা ছেলেদের কে ভোট দিয়েছে? এই দেশে 18 কোটি মানুষ বসবাস করে, কার ভোটে ওরা এই চার্টার ঘোষণা করতে পারতেছে? এই চার্টার ঘোষণা করার এখতিয়ার তাদের নাই। নাম্বার 2 হচ্ছে ইউনূসের ক্ষমতায় থাকার পূর্তি পালন। এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না, বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন। কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ অধিষ্ঠিত হন, তাহলে সংবিধানে যে বিধান নাই, আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা। ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল, উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশি ওস্তাদদের সাহায্যে, সেটা অবৈধ। এই জন্য 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ কি হবে এটা আমার কাছে অস্পষ্ট। তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি। একটা বিষয় বলি, এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন। যেমন জামাত বলতেছে সব আমাদের তৈরি করা। জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড তিনি, উনি অস্বীকার করলেন না। আবার ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড। আবার ওই দেশে থাকা অবস্থায় একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না না না, এইটার সঙ্গে আমরা একমত না, উনি মাস্টার মাইন্ড না। আবার খায়রুল কবির খোকন, বিএনপির নেতা, সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড? ওটা মাস্টার মাইন্ড তো তারেক রহমান, তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার মাইন্ড। আবার আর একজনে বললেন যে না না, এরা কেউ মাস্টার মাইন্ড না, ওই যে ইনকলাব মঞ্চের প্রধান। মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এখন এরা প্রত্যেকের মাস্টার মাইন্ড দাবি করতেছেন, প্রত্যেকেই ঘটনার নায়ক দাবি করতেছেন। আমার একটা উদাহরণ মনে পড়ে, একটা কবিতা, কবিতাটা অনেকের পরিচিত, আমি একটু পড়ি। রথযাত্রা ধুমধাম, ভক্তরা লুটায়ে পায়ে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অর্থাৎ রথযাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে, এখন রথ ভাবে আমি তো দেবতা, কারণ সবাই সে প্রণাম করতেছে। পথ ভাবতেছে আমার উপর থেকে রথযাত্রা যাচ্ছে, আমি তো। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি,
আর মূর্তি ভাবতেছে আমি দেবতা, আর অন্তর্যামী বলতেছে তোরা কেউ দেবতা না, দেবতা আমি। এই যে যারা 8 তারিখ 5 তারিখ 3 তারিখ করতেছে, এদের কারোই লিগ্যাল কোনো ম্যান্ডেট নাই, এরা কেউ কিছুই না। এরা যত ঘোষণাই দিক না কেন, কোনো লিগ্যাল অথরিটি তাদের নাই। এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আমি বলি, এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই, কিন্তু তারা তো 1 বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে, এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই, বা দেখুন আপনাদের কিছু করার নেই। না, দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল, যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র, সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম। নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম। আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম। চিত্রনায়িকা বাঁধন তিনি বলছেন যে না, এরা যে দল করবে, এরা যে উপদেষ্টা হবে, এ কথা আমাদের বলা হয়নি। আবার ওই যে ইনকিলাব মঞ্চের হাদি, সে বলছে যে তখন তো এই কথা ছিল না। এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে, সবাই বুঝতে পারছে এটা। কাজে আমাদের অনেক সময় মনে হইছে যে ঠিক আছে, আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে, অভিযোগ আছে, মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে। এখন দেশের মানুষ ফুঁসে উঠছে। যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন, সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক জনাব জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন, এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের, প্রথম আলোর এডিটর, ডেইলি স্টার এডিটর, এরা সবাই মিলে এখন বলতেছে এ কোথায় আসলাম, এ কি ছিল, এর চেয়ে তো হাসিনা অনেক গুণে ভালো ছিল। দেশের মানুষ এখন ফুঁসে উঠছে। ওই যে আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ হওয়ার মতো অবস্থা। আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না, সাধারণ মানুষ ফুটে উঠছে। যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে, আমাদের কোনো নেতা পর্যন্ত ছিল না, সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে এই কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের। সেখানে র্যাব, বিজিবি, পুলিশ, আর্মি দিয়েও কিছু হয় না, এখন কোথাও লোক আসে না। কাজে মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না। আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায়, খাদের কিনারে আসছে। আর আওয়ামী লীগের তো বাংলাদেশে 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। 18 কোটি মানুষ যদি ধরি, তাহলে 6 কোটি মানুষ বাংলাদেশে, আমরা কজন বিদেশে আছি, জেলেই বা কতজন আছে। মানুষ কিন্তু ফুঁসে উঠতেছে। সেদিন খুব দূরে নয় যে এই যে যারা অনেক অকর্ম কুকর্ম করতেছে, তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয়। আপনি মনে করেন না? আচ্ছা, আপনাকে আমি এখন একটা কথা বলি, বসুন্ধরার কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়েছে, এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এক হয়েছে। আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন। এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেখুন, আওয়ামী লীগ এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগ কোনো অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না। কারণ 1971 সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদ্রেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে। কাজে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা, এগুলো এমন গল্প সাজাচ্ছে, এগুলো খুব র হ্যান্ডের গল্প, স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না। আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতর যে ট্রেনিং, সেটা হলো জয় বাংলা ধ্বনি, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি আনুগত্যতা, দেশের প্রতি কমিটমেন্ট। এখানে এইটা কোনো বোকাও করে, ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না, আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোককে ট্রেনিং দেওয়া হইতেছে। এই গাল গল্প, এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে, পরে শুনলাম যে এটা আরব উপন্যাসের গল্প। এইরকম গল্প রচনা করতেছে। এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য। এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না। আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস, আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা। জি, জি, আরেকটা কথা বলি, কিছু কিছু পত্রপত্রিকা টুকটাক দেখেছি, পত্রপত্রিকা তো সেভাবে আসে না, সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে, কোনো প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে। এই বিষয়টার সম্পর্কে আসলে কতটুকু জানেন? কেন আনা হচ্ছে? আপনি কি, আপনার কোনো ধারণা আছে, বা কেন দেখুন, আনা আমার হয়েছে? কোনো ধারণা নাই, তবে অনুমানটা আছে। কারণ এই সেই দেশ
যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়, যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন, এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে 23 জনকে মেরে ফেলে, এই সেই দেশ যেখানে একসঙ্গে 63টি জেলায় বোমা নিক্ষেপ করা হয়, এটা সেই দেশ যে খুনিদের জেলখানার থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে, এই সেই দেশ যেখানে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল, এই সেই দেশ যেখানে 3রা নভেম্বর 1975-এ জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল। কাজী এদেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না। হরকাতুল জিহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে, তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে, এটা অস্বাভাবিক না। তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন, তাদের জন্য ওয়ার্নিং, পৃথিবীর কোনো জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা। মানে এই ধরনের কিছু ঘটনা ঘটতে যাচ্ছে এরকম ঘটতেই কোন পারে, আশঙ্কা আছে? নট আনলাইকলি হতেই পারে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। বাংলাদেশ ইউরোপ একটা মন্তব্য করেছেন তিনি, যে নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হবে। এই যে বাংলাদেশ ইউরোপ, তিনি বলছেন ইসমাইল ভাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। নাহিদ ইসলাম, তাহলে সংবিধানের কি হবে? সমর রেজাউল করিম সাহেবকে জিজ্ঞাসা করেন এটা আইনটা কি। আচ্ছা, এখন যে বলছে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে, আজকের পত্রিকায় দেখেছি উনিও বলেছেন, ভালো, ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ। সেটি হচ্ছে তাহলে এতদিন যে আলোচনা সমালোচনা 11 মাস যাবৎ চললো, এগুলোর কি হবে? আপনি একটু এই সম্পর্কে আইনি ব্যাখ্যা কি প্লিজ? ফলাফল তো কিছু বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই যারা ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস, তারপর তার পরিষদ, সেনাবাহিনী প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, সচিবরা, পুলিশ প্রধান, সবাইকে তো শপথ যাদের নিতে হয়, তারা শপথ নেছেন যে বাংলাদেশের সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব, এই সংবিধানকে মানব। এই সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নাই। এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রোক্লামেশন বলেন, অগস্ট প্রোক্লামেশন বলেন, আর সারা বছরের প্রোক্লামেশন বলেন, ডক্টর ইউনূস প্রোক্লামেশন বলেন, কোনোটাকে সুপারসিড করতে পারবে না লকে। আমাদের ল যেটা, এটাকে সুপারসিড করার কোনো সুযোগ নাই। ফলে ওই প্রোক্লামেশন অনুযায়ী ইলেকশন হবে, এটা ভাবার কোনো কারণ নাই। ইলেকশন না দিয়েও তো অনেক অবৈধ দখল করে থাকেন না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অবৈধ দখল করে হ্যানা করছিলেন না, এরশাদ সাহেব এসে মার্শাল্লাহ জারি করেন নাই, মোস্তাক সাহেব থাকেন নাই। ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে, কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না, এটা প্রমাণিত সত্য। অতএব যা কিছু বাংলাদেশে হবে, সেটার লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায়ে হতে হবে, এর বাইরে আর কোনো কিছু করার নাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দর্শক মন্ডলীর কিছু মতামত নিয়ে এস এম মঞ্জু, এটা হলো সম্পূর্ণ মিথ্যা গুজব নাটক ইউনূসের আরেকটা মেটিকুলাস ডিজাইন। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মঞ্জু। মেহেদি মানিক, তিনি বলছেন কষ্ট শুধু আমাদের মতো তৃণমূলের কর্মীদের, আজকের এই পরিস্থিতির জন্য আমাদের নেতারা দায়ী। এই সম্পর্কে আপনার একটু বক্তব্য শুনতে চাইবেন। নেক্সট হচ্ছে এস কে আকাশ মিয়া, চাঁদাবাজ সনদ চাই। আচ্ছা, চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যাপকভাবে। হ্যাঁ, মিজান সরকার, আর করিস না, জুলাই এবার হবে গণধোলাই ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রক্তাক্ত বাংলাদেশ যাত্রা রঙ্গমঞ্চে মেজর সাদেক আলী, চিত্রনাট্য রচনা ইউনূস, বিপদে পড়লেই ইউনূসের নতুন নাটক মুক্তি পায়। জি, ধন্যবাদ আপনাকে। রাফিয়া আক্তার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ইনফোস্টার, বিএনপি যে এত কাপুরুষের মতো দেশদ্রোহী যা ইচ্ছা তাই করতে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ কি? আচ্ছা, এই আরেকটা প্রশ্ন। আচ্ছা, আর আপনাদের মতো 70-80% সমর্থন, আপনাদের তো 70-80% সমর্থন, তো তোরা বোরা পাহাড়ের গুহায় লুকাইয়া থাকা, কথা না বলে দেশে আসেন। আচ্ছা মুন্না, তুমি কমেন্টসগুলো দেখাতে থাকো। গুজব ছড়িয়ে ইউনূস ঠিক থাকতে চাইছে। জি, নাইম এন্টারটেনমেন্ট। একটা প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ নাকি খুব কম, যেভাবে হওয়ার কথা ছিল তার চেয়ে নাকি অনেক কম। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি কি ভুল করছে কিনা, ওই ধরনের একটা প্রশ্ন আসছে। আরেকটি হচ্ছে 70-80% যদি আপনাদের সমর্থক হয়, আপনারা মাঠে আসছেন না কেন? জি প্লিজ। দেখুন, আমাদের দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে, সেই সমর্থনটা মানুষের ভালোবাসা। এই জায়গায় আমাদের যেভাবে নির্মমভাবে যেখানে পায় মবের মাধ্যমে মেরে ফেলা হয়, 245 জন 75 জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে এবং এর কোনো বিচার হবে না। বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে, এর কোনো বিচার হবে না।
আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক? আমাদের দেশে তো কোনো এখন আইন নাই, কোনো প্রশাসন নাই। কোর্টে যাব, কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে, সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে। লয়ার এনগেজ করবো, লয়ারকে জেলে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশের ভিতরে আমরা কিভাবে কাজ করব? তবে আমরা সুসংগঠিত হচ্ছি, করব। দ্বিতীয় হচ্ছে, আমাদের তৃণমূলের কর্মীদের বলবো, এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই, তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই। বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই। বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুধাসদন, সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাছের পাতাটা পর্যন্ত নাই। কাজী যারা আমরা আওয়ামী লীগ করি, তাদের উপর প্রতিশোধ, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি। কাজে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, অন্ধকার চিরস্থায়ী না। আমরা সবাই বিপদাপন্ন, এই বিপদ ইনশাআল্লাহ কেটে যাবে। অন্ধকার চিরস্থায়ী না, এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে। আমি সূর্য ইসমাইল ভাই স্যারের কাছে প্রশ্ন, আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিছুটা তিনি বলেছেন এই বিপদ কেটে যাবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রথম কথা হচ্ছে সেটি। জি, আবু নাসের, বিনা ভোটের মন্ত্রীরা কি লজ্জা হবে? একটু লজ্জা হবে না এই রাতের ভোটের মন্ত্রী? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নুরা আলম তালুকদার, আওয়ামী লীগ এর কি করণীয়? আওয়ামী লীগের করণীয় কি? ঐক্যবদ্ধ। আলমাস সরকার, সাকিব, কিশোর গ্যাংরা কখনোই সংবিধান বাতিল করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আর ঠিক আছে, আমরা দর্শক মণ্ডলী আপনারা অনেকে যুক্ত হয়েছেন, আমরা সবগুলো কমেন্টস পড়তে পারিনি, তবে আমরা দেখানোর চেষ্টা করছি। মুন্না, এরপরের কমেন্টস, অনেকে আবার অনেক বেশ বিষাক্ত কমেন্টস করেন, যেগুলো পড়া যায় না, বাংলা ডিকশনারিতে নাই, বাংলার অভিধানে নাই, সেগুলো একটু সমস্যা। সশস্ত্র সংগ্রামের বিকল্প কি? আচ্ছা, কি বিকল্প? হ্যাঁ, সঞ্জয় তালুকদার, এই হাসনাত কইছিল না, কইছে দেখা না দিলে বন্ধু কথা কইও না, সেদিন তো গোপালগঞ্জে দেখা দিয়েছিল, পালাইলি কেন? আচ্ছা, হেরা পালাইছে কেন সেটা তো আমরা জানি না, তারা সেনাবাহিনীর অধীনে পালিয়েছে। এই মুহূর্তে শেখ হাসিনার সরকার বারবার দরকার। মাননীয় জি, ইসলাম, দেশের মানুষ প্রচণ্ড মানসিক অশান্তিতে আছে। এই দেশের মানুষ প্রচণ্ড মানসিক অশান্তিতে আছে, এটা সত্য। দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বাংলাদেশে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে, মানে 5 মিনিট 10 মিনিট পর নতুন ঘটনা ঘটছে। সেই সব ঘটনা নিয়ে মানুষ উদ্বিগ্ন, নিশ্চিন্তে ঘুমাতে পারছে না, পড়ালেখা নিয়ে চিন্তা করতে পারছে না, ভালো কাজের কোনো চিন্তা করতে পারছে না, অফিসে যেতে পারছে না, যাচ্ছে মনে কিন্তু নানান ধরনের চিন্তা, কি হবে, কি হচ্ছে, বাংলাদেশের রাস্তায় বের হলে তারা নিরাপদ কিনা। এই টোটাল বিষয়টা নিয়ে একটু কনক্লুশন আপনার কাছে শুনতে চাই। এই যে একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে মানুষ আছে, যেই পরিস্থিতি কারো কাঙ্ক্ষিত ছিল না, সেই পরিস্থিতির মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে। আপনার কনক্লুডিং ডায়লগ একটু শুনতে চাই, তারপর শেষ করে দিব। দেখুন, একজন আপনার দর্শক শ্রোতা বলছেন যে বিনা ভোটের এমপিরা, আমি তাকে একটু মনে করে দিই যে কনস্টিটিউশনাল প্রসেসে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে একসেপ্ট করি পার্লামেন্টে বিএনপিও গেছে, জাসদ গেছে, ওয়ার্কার্স পার্টি গেছে, গণফোরাম গেছে, অর্থাৎ ডক্টর কামালের নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোটের নেতারাও গেছে। কাজে বিনা ভোটের এমপি এই কথা বলা ঠিক না। তাদেরকে একটু মনে করে দিই যে বিচারপতি রৌফ প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় মাগুরা কেলেঙ্কারির মতো জঘন্যতম ঘটনা ঘটেছিল। মোসাদ্দেক আলী ফালুকে ঢাকায় নির্বাচিত করার জন্য বাইরে থেকে ট্রাক ভর্তি লোক আনা হয়েছিল। কোন লোক ভোট না দেওয়া সত্ত্বেও 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। জিয়াউর রহমান ভোট ছাড়া ক্ষমতায় এসে 102% ভোট নিজেকে কাস্ট করে নিজে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, এবং জেনারেল জিয়াউর এরশাদও ক্ষমতা এসে একই ঘটনা ঘটিয়েছিলেন। আওয়ামী লীগ কিন্তু কোনোদিন সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেনি, অবৈধ উপায়ে ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় 1949 সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি, সেই দলের একজন কর্মী। আর দেশের ভিতরে তো চরম অশান্তি, আইন শৃঙ্খলা নাই, প্রশাসন নাই, বিচার বিভাগ নাই, ভয়াবহ নৈরাজ্য। এই নৈরাজ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এখন এদের এক্সিটের সময় এসে গেছে, অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে, মানুষকে রুখে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না, এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার।
জি, জি। আপনার কথার প্রসঙ্গে আবার আরেক কথা একজনে বলছে যে, আগের সরকার তো ৫ বছর পর, পর সাংবিধানিকভাবে নির্বাচন দিত। এখন তো আর অসাংবিধানিক সরকার কোনো নির্বাচনের কথাই শুনতে পারে না। কাজেই নির্বাচন নিয়ে অতীতে কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা এখন আর আলোচনায় টেকে না। কারণ এই সরকার নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণ করছে না। আরেকটা বিষয় আমি কি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আপনি এই সরকারকে ব্যর্থ বলছেন। সরকার তো ৩৫% থেকে ২০% এ নিয়ে এসছে। কি, কি গোপন চুক্তি হয়েছে সেটি না বললেও দেশের মানুষ তো দৃশ্যত এক ধরনের, বলা হচ্ছে যে সরকার সাকসেসফুল হয়েছে। ইউনূস সাহেব অনেক ধন্যবাদ দিচ্ছেন, অনেক খুশি, কূটনৈতিক বিজয়। এই সম্পর্কে আপনার আর কিছু বক্তব্য আছে কিনা হ্যাঁ, ২-১ অবশ্যই লাইনে যদি অবশ্যই একটু বলেন? অবশ্যই। কারণ এ সরকার তো ঘুষ দিয়ে কমিশন শর্ত সাপেক্ষে করছে। যেমন বাংলাদেশে এখন কোনো বোয়িং কেনার দরকার আছে? 25টা বোয়িং ২৫ টা কিনে, কিনবো, ২৫ টা। হ্যাঁ সেই 25টা নোয়াখালী, বোয়িং নোয়াখালী কিনবে। যাবো, নোয়াখালী যাবো, নোয়াখালী যাবো। আমি ফেসবুকে দেখছি যে নোয়াখালী, নরসিংদী, গোপালগঞ্জ প্রতিদিন 50 টাকা 50 টাকা। এই ৫০ টাকা, বোয়িং ৫০ কেনার টাকা। নামে এটা প্রকারান্তরে ঘুষ দেওয়া। ইউনূস সাহেবের আবার একটা ভালো যোগ্যতা আছে, লবিস্ট নিয়োগ করতে হয় কিভাবে। তিনি টাকা ইসরায়েলকে দিয়েছিলেন, ক্লিনটন ফাউন্ডেশনকে টাকা দিয়েছিলেন। নোবেল তিনি কিভাবে কিনেছিলেন এটা মানুষ অন্তত অনুধাবন করতে পারে। তারপরেও শুল্কের উপর যে আজকের যে ট্যাক্সটা উনি কমিয়েছেন, শেখ হাসিনা আমলে কি এই ট্যাক্স ছিল? আমি তুলনা করব শেখ হাসিনা আমলে কি ছিল, তার চেয়ে অনেক বেশি ট্যাক্স। তাহলে আপনি করলেনটা কি? আপনি তো শেখ হাসিনার চেয়ে ভালো কিছু মানুষকে দেখাতে পারলেন না। আচ্ছা, এটা একটা গম ব্যর্থ কিনবে নাকি সরকার। আমেরিকা থেকে? গম কিনবে নাকি আমেরিকা থেকে প্রচুর এবং কিছু সেখান থেকে কেনাকাটার কথা? পচা গম আনবে, যে গমগুলো অতীতে ফ্রি দেওয়া হতো, গরিব মানুষদের ফ্রি দেওয়া হতো, সেই গম এখন টাকা দিয়ে কিনবে। কারণ ইউনূস সাহেব তো সুদের ব্যবসা করেন, উনি টাকা দেওয়া এবং নেওয়া এটাই উনি বোঝেন। ভালো বলছেন। ওকে, ওকে প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের জন্য আবারও বলছি, দর্শক টেনশনে যে আছে সেটাও বোঝা যায়। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখিয়েছো অনেক, ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ। আর আরেকটি কথা বলতে চাই যে ৩-৫-৮, হ্যাঁ, দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। কেউ বলছেন যে বসুন্ধরা কনভেনশনে যেটা হয়েছে, আওয়ামী লীগ নাকি গোপন আতাত করেছে, বৈঠক করেছে, সেখানে নাকি সশস্ত্র যুদ্ধ শেখানো হয়েছে। এই ধরনের ১১ একজন রুমের মধ্যে কি যুদ্ধ শিখিয়েছে, আর সেনাবাহিনীর একজন রানিং কর্মকর্তা ওখানে যাই ওদেরকে ট্রেনিং দিয়েছে, এটা কি হাস্যকর কিনা? অর্থাৎ এই উপলক্ষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের এখন আবার গ্রেপ্তার অভিযান চলছে। আচ্ছা, সেটা চলছে, সেটার দিকে তারা এগিয়ে যাচ্ছেন। জুলাই আগস্টের আন্দোলনের কথা আমরা জানি। আন্দোলনের অনেকেই এখন পদত্যাগ করে ফেলছে। রেজাউল করিম সাহেব যেগুলো বললেন যে ফাতেমা সহ চট্টগ্রামের আজকেও একজন পদত্যাগ করেছেন, নীলা ইসরাফিল সহ অনেকে সরে গেছেন। কারণ তারা ভিতরের অবস্থা বুঝে গেছে। অনেকে বুঝে গেছে, এখন তারা কোটা নিয়ে এখন আর কোনো কথা বলেন না, মেধা নিয়েও কোনো কথা বলেন না। এখন ক্ষমতা নিয়ে সবাই কথা বলছেন। ক্ষমতায় কিভাবে থাকা যায় সেই চেষ্টা তারা দৃঢ়ভাবে করছে। তাদের আসল উদ্দেশ্য এখন দেশবাসী বুঝে গেছে। প্রিয় দর্শক, আপনারা যে এখানে আছেন ভালো থাকবেন, চেষ্টা করবেন ভালো থাকার, এবং দেশের যে উদ্বেগ উৎকণ্ঠা এখন চলছে সাবধানে চলাফেরা করবেন। আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। এবং রেজাউল করিম সাহেব, আপনি সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় আপনার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আর ধন্যবাদ কোনো আপনাকে এবং আপনার চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাদেরকে। জি, আমাদের অগণিত দর্শক যুক্ত হয়েছেন, দর্শক মণ্ডলী আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধরনের কমেন্টস আসছে, আমরা সবগুলো দেখাতে পারিনি, শো করতে পারিনি। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আগামীকাল রাত 11টায় আবারও আমাদের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।